উপস্থিত সবাই যারা আছেন, তরুণ সমাজের প্রতিনিধি এবং সাংবাদিক বৃন্দ এবং সুধীজন, সবাইকে ধন্যবাদ। তো আজকে আসলে এই মতবিনিময় এবং মতবিনিময় সভা এবং এই চা চক্র থেকে অনেক কিছুই আমি জানতে পারলাম। তারপরে আমি বলবো যে কোনো কিছু আসলে আমি নতুন জানি না। একজন এখানে বললেন যে আমি কিভাবে উপজেলা রেখে গিয়েছিলাম সেইভাবেই আছে, এটা সত্যি। আমি সেই আগের মতোই দেখছি। আমি কিছুক্ষণ আগে আমার বাসা থেকে বের হয়ে আসলাম যে পানি উপচে পড়ে, আমি ড্রেন দিয়ে এসে কিন্তু পূর্বদলার প্রত্যেকটি জায়গাতেই দেখছি যে বিভিন্ন জায়গায় ড্রেন থেকে পানি বের হচ্ছে, বন্ধ বের হচ্ছে, এবং সেগুলোর মধ্য দিয়ে মানুষকে বাস করতে হচ্ছে। সম্ভবত পূর্বদলা সবসময় উন্নয়নের ক্ষেত্রে এটি অবহেলার জায়গা ছিল, এবং এক বারবার কথা বলতে বলতে কিন্তু একটা পর্যায়ে যায়, মানুষের কান পর্যন্ত পৌঁছায়। এবং আমি কিছুদিন আগে এই যে নারীদেরকে নিয়ে যে সমস্যাটা, যে বিষয়টা, এটা কিন্তু আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম। এই যে এখানে একজন আছেন, তাকে দিয়ে আমি সেই খোঁজটা নেওয়ার ছিলাম। কিন্তু আমি দেখলাম পরবর্তীতে আসলে যারা অভিযোগ করছে, এবং আমি এ ব্যাপারে কোনো নিউজ দেখিনি। আপনারা কি কেউ নিউজ করেছিলেন? হয়তো আমার চোখে পড়ে। এই যে জিনিসটা, একটা একটা মেয়েকে ইফটিজ করা হলো, সে সেটা সোশ্যাল মিডিয়ায় জানালো। তো আমরা প্রত্যাশা রাখি যে আমাদের সাংবাদিক বৃন্দ যারা আছেন, সেগুলো ছোট ছোট জিনিস, আমার কাছে মনে হতে পারে একটি ছোট জিনিস, কারো কাছে মনে হবে যে এটা একটি ছোট জিনিস, কিন্তু এটা একটা ছোট জিনিস না। একটা মেয়েকে ইফটিজিং করা মানে হচ্ছে তার মানসিকভাবে এক ধরনের একটা ভীতির মতো দিয়ে চলে যাওয়া। এবং এইটি থেকে কিন্তু সামাজিক, যেই ছেলে ইফটিজ করতে পারছে, সে আরো বড় কিছু করতে পারে। এই যে সামাজিক সমস্যাটি, এবং এই থেকে মুক্তি পেতে হলে সেটা নিয়ে কিন্তু সবাইকে কথা বলতে হবে। এবং একই সাথে যারা ভিকটিম আছেন, যে কোনো নারী নির্যাতন, সেটি ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে, স্বামী স্ত্রীকে আঘাত করতে পারে, অথবা শাশুড়ি স্ত্রী, শাশুড়ি জামাই ননদ মিলে কোনো এক গৃহবধূকে নির্যাতন করছে, এই ধরনের নিউজ কিন্তু আমাদের কাছে তাই আসে। আমরা কিন্তু সংবাদপত্রে সেগুলো দেখি। এই ধরনের উমেন ভায়োলেন্স, এছাড়া ধর্ষণের শিকার হওয়া, নারী শিশুদের প্রতি নির্যাতন করা, এবং ইফটিজিং এর মতো যে বিষয়গুলো আছে, সেগুলো নারীদেরকে যদি আমরা মনে করি যে এই অঞ্চলটিকে নারী বান্ধব করবো, নারীরা এখানে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারবেন, তাদের চিন্তা চেতনাকে কাজে লাগাতে পারবেন, তারা তাদের নির্দিষ্ট মতামত সেগুলো দিতে পারবেন সর্বক্ষেত্রে, এবং তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে তারা সমস্ত জায়গায় অংশগ্রহণ করতে পারবেন। কারণ আজকে এই যে একটি হাউস, সেই হাউসে আমি শুধু একজন আপাকে দেখতে পাচ্ছি, তিনিও রাজনৈতিক প্রতিনিধি হিসেবে এখানে আছেন। কিন্তু আপনাদের মধ্যে কিন্তু আমরা কোনো নারী প্রতিনিধি দেখতে পাচ্ছি না। যে ক্লাবের মেম্বারেরা আছে তাদের সাথে নেই, সাংবাদিকদের মধ্যেও নেই। এই যে জায়গাগুলো, মনে হচ্ছে যে পূর্বধলার মেয়েরা হয়তো এই জায়গাগুলোতে আসার জন্য এখনো নিজেদেরকে এক্সপ্রেস করতে পারছে না। তারা মনে করছে না যে এখানে গেলে হয়তো আমি আমার নিরাপত্তা পাবো। তো আপনাদের এই যে পিছনে যারা বসে আছেন, তরুণ সমাজের প্রতিনিধি, আপনাদের বান্ধবীরা আছে, আপনারা কি আপনাদের ক্লাবের মতো বান্ধবীদেরকে নিচ্ছেন? আমার মনে হয় না নিচ্ছেন। তাহলে কিভাবে আমরা নতুন যুগ তৈরি করব, নতুন সময় তৈরি করব যেখানে নারীদের অংশগ্রহণ নেই? এই জিনিসগুলো আসলে ছোট ছোট জায়গা থেকে তৈরি হয়। নারীদের যে নিরাপত্তাহীনতা, ছোট ছোট জায়গা থেকে তৈরি হয়। আমরা যদি এই জিনিসগুলোকে আরো প্রমোট করি মেয়েদেরকে এগিয়ে আসার জন্য, তাহলে কিন্তু তাদের মধ্যে সেই সাহস সঞ্চার হয়। তাদেরকে যখন কেউ তাদের সাথে বাজে আচরণ করবে, তাদেরকে নির্যাতন করবে, তারা সেটি স্পষ্টভাবে আরো কথা বলতে পারে, তাদের তাদের প্রতিনিধিদের কাছে কথা বলতে পারে। একটি ক্লাবে যদি একজন নারী থাকেন, তিনি কিন্তু তারই যখন অন্য কোনো নারী, তার বান্ধবী বা কেউ কোনো কিছু অন্যায়ের শিকার হবে, তখন কিন্তু তিনি সেটা জানাবেন সবাইকে, তার ভয়েস রেজ করবেন। সেটা হয়তো একটা ছেলের পক্ষে পুরো বিষয়টা বোঝা সম্ভব হবে না, যেটা একজন নারী তার জায়গা থেকে বুঝতে পারে। তো সব মিলিয়ে আহ এই জিনিসটা, একই সাথে এই নারীর অংশগ্রহণটা কিন্তু, এই যে যে সমস্যাগুলো কিছুক্ষণ আগে একজন বলছিলেন, মাদক, মাদক সেবন বা এই ধরনের, আপনারা দেখবেন যে আপনারা যখন সমতালে চলেন একটা জায়গায়, তখন কিন্তু এই যে এই ধরনের আচরণগত যে সমস্যাগুলো থাকে, সেগুলো কিন্তু কমে আসে বিভিন্ন ক্ষেত্রে। তো এই জন্য এই পদক্ষেপগুলো কিন্তু সাংবাদিকদেরকে নিতে হয়, যেহেতু আজকে সাংবাদিকদের সাথে বসাটাই মূল লক্ষ্য। এই এই পদক্ষেপগুলো সাংবাদিকদের নিতে হয়। তারা যখন দেখবে যে কোথাও নারীর অংশগ্রহণ নেই, তাদের বলতে হবে কেন নারীর অংশগ্রহণ নেই। আমরা ঢাকা শহরে এটা নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়তই কাজ করেছি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি,
সেই সময় কিন্তু আমরা আমাদের সাংবাদিকেরা বারবার প্রশ্ন তুলেছেন যে অমুক জায়গায় কেন নারী প্রতিনিধিত্ব নাই, কেন বাবা আছেন, তিনি তার মেয়েকে কতটুকু একটা কাজে দিবেন, এটা বাবার তো একটা কনসার্ন থাকে যে আমার মেয়েটা ওখানে নিরাপদ থাকবে কিনা। যদি মেয়ে নিরাপদ থাকে তখনই কিন্তু তার বাবা সেই জায়গাটাকে এগিয়ে নিয়ে আসার সাহস দেখান। তো সেই যে বাবা সাহসটা পাচ্ছেন না, বাবাকে সাহস দিতে হলে কিন্তু আমাদের পুরো সমাজকে একত্রে কাজ করতে হবে। এটি এটি গেল সামাজিক সমস্যার কথা। মাদক দ্রব্য সেবনের কথা যেটি বাড়ছে এখানে বলা হলো, সেক্ষেত্রে আমি মনে করি যে তরুণদের এই ব্যাপারে নিতে হবে। তাদের ক্লাব, তাদের সামাজিক সাংস্কৃতিক ক্রীড়ার যেসব ক্লাব আছে, সুস্থ দেহ মন যদি থাকে তাহলে মাদক দ্রব্য সেবনের কথা ভাববেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি জোর দিচ্ছেন যুব এবং উন্নয়নের, এবং এই যে যুব উন্নয়নের কার্যের ক্ষেত্রে উনি কিন্তু অনেক তরুণদেরকে সেখানে জড়িত করেছেন। আমাদের সাইডকে জড়িত করেছেন যুব উন্নয়নের ক্ষেত্রে, খুবই তরুণ বয়সী একটি ছেলে প্রধানমন্ত্রী বিশেষ সহকারী। তো এই এটির কারণ ছিল যে প্রধানমন্ত্রী একদমই তরুণ যারা আছে, যারা এখনো রাজনীতির সাথে যুক্ত না, যুক্ত হলেও দেখা যাচ্ছে খেলাধুলা, শিশুদের নিয়ে খেলাধুলা, তরুণদের নিয়ে খেলা, বিভিন্ন ধরনের খেলা আয়োজন, ফুটবল, ক্রিকেট, যে কোনো ধরনের, তাদেরকে উৎসাহ প্রদান করা। এবং এই যে মাদকের কবল থেকে তখনই এই যুব সমাজ মুক্তি পাবে যখন তারা মুক্ত মনে চলাফেরা করতে পারবে, তাদেরকে শোনা হবে, তাদের কথা শোনা হবে, তারা খেলাধুলার ক্ষেত্রে বিস্তৃত মাঠ পাবে এবং সর্বোপরি একটি পরিবেশ পাবে যেখানে নিজেদেরকে তারা গড়ে তুলতে পারে। সেখানে কিন্তু আহ এই মাদকের কবল থেকে সরে আসা যাবে। এবং সেই দায়িত্ব, সেই জিনিসটি, এই যে একটা পূর্বতলা একটা খেলার মাঠ তৈরি, সেটিও কিন্তু আমি কোনো সংবাদে দেখি। সবসময় কিন্তু আমি মানুষকে জিজ্ঞেস করে জানতে পারবো না যে এখানে কি হচ্ছে। আমার পত্রিকা পড়তে হবে, আমার স্থানীয় যেসব আউটলেট আছে সেসবকে আমার ফলো করতে হবে এখানে কি হচ্ছে। আমাদের সেসব স্থানীয় আউটলেটে এই বিষয়গুলো তুলে ধরার দায়িত্ব। আর আমাদের এই অঞ্চলটি শুধু আমাদের অঞ্চল নয়, নেত্রকোনা অঞ্চলটি আসলে একটি দুর্যোগ প্রবণ এলাকা। সেখানে ঝড় বৃষ্টি কাল বৈশাখী এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। কয়েকদিন পরে হয়তো বন্যাও শুরু হয়ে যাবে বিভিন্ন জায়গায়। এবং হাওর অঞ্চল সহ এই অঞ্চলের জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে আলাদা করে মনোযোগ দেন, এবং তিনি এবারও ঘোষণা দিয়েছেন যে হাওরে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল, তাদের জন্য আলাদা করে বরাদ্দ দেওয়া হবে। সেটি হয়তো আসবে আস্তে আস্তে, কিভাবে আসে সেটা আমি জানি না, হয়তো আসবে, এর মধ্যে প্রসেস হবে। এছাড়া আরেকজন কথা বলছিলেন যে ত্রাণ তহবিল বা যে কোনো ধরনের বরাদ্দ সাধারণ মানুষের জন্য আসছে, সেটিকে কিভাবে ব্যবহার করবে। বিভিন্ন অনিয়ম সরকারি অফিস সহ বিভিন্ন জায়গায় হয়, এটা আমরা বাংলাদেশের মানুষ কিন্তু সেটির সাথে পরিচিত। এমন না যে এই দুর্নীতি আমরা একদিনে শেষ করে দিতে পারবো, আমাদেরকে কিন্তু আস্তে আস্তে সজাগ হয়ে সেই জিনিসগুলোকে ধরতে হবে। কোথায় কোন বরাদ্দ আসছে সেই ব্যাপারটা খোঁজ রাখবেন আমাদের সাংবাদিক ভাইয়েরা। তারা যদি খোঁজ রাখেন যে এই নির্দিষ্ট জায়গায়, এই নির্দিষ্ট সেক্টরে এত টাকা এসেছে এবং সেটি আসলে গরিব দুস্থ মানুষদের আসলে সেটি পাওনাদার, তখন কিন্তু চাইলেও সেই জিনিসটিকে কেউ সরাতে পারবে না। যে ক্রীড়া ক্ষেত্রে এসেছে, ফুটবল এসেছে, ব্যাট এসেছে, সেগুলোর পাওনাদার কারা? যে স্থানীয় ক্লাবে যেসব ছেলেমেয়েরা খেলাধুলা করে এবং যারা নিয়মিত সেই খেলায় অংশগ্রহণ করে, তাদের সেগুলো পাওনা, তারা পাওনাদার। তাদের কাছে সেগুলো যাচ্ছে কিনা, সেগুলো সেই যে নির্দিষ্ট সংখ্যক জিনিসটা দেশে কার কাছে যাচ্ছে, এইগুলো যখন খোঁজখবর রাখা হবে, এগুলো যখন সরকারি উচ্চমহল পর্যন্ত যাবে, সেগুলো নিয়ে জাতীয়ভাবে আলোচনা হবে, তখনই কিন্তু এই দুর্নীতির যে মাত্রাটা সেটি কিন্তু কমিয়ে আনা যাবে। এখন চাইলেও কিন্তু কেউ কোনো কিছুকে পকেটে পুরতে পারবে না। আমাদের বিষয় হচ্ছে, আমি নিজে এখনো আমি ছাত্রদল করি, ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি, মায়ের মতো, ভাই জয়েন্ট সেক্রেটারি, আমিও জয়েন্ট সেক্রেটারি। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করেছেন হয়তো তারুণ্যকে উৎসাহ দিতে যে আমাকে সংসদে নেওয়া দরকার, সেই জায়গা থেকে আমি সংসদে আছি। তো আমার দায়বদ্ধতা তারুণ্যের প্রতি বেশি, আমাদেরকে আগামী গড়তে হবে এবং আগামী গড়ার জন্য যতটুকু যে পর্যায়ে থেকে যেভাবে কাজ করা দরকার সবটাই আমি করবো। আমি তরুণদের সহায়তা বেশি চাই, তাদেরকে পাশে পেলেই হয়তো আমার
এই কাজটা আরো সহজ হবে। আর সার্বিকভাবে বলতে গেলে আমি বলেছি যে এখানে অলরেডি একজন এমপি আছেন, তার কাজটাও আমরা দেখি তিনি কি কি করেন বা তার কি কি পদক্ষেপ নেওয়া হয়। এবং আমি আমার জায়গা থেকে আসলে এখানে রাজনৈতিক হিসেব নিকেশ সরিয়েও আমি চেষ্টা করব যে সার্বিকভাবে দেশের এই অঞ্চলের মানুষের উন্নয়ন। যদি একটা রাস্তা পাকা হয়, সেখানে দিয়ে হাঁটবে আমাদের এই অঞ্চলের মানুষ, উপকৃত হবে তারা। এখানে আসলে কোনো ক্ল্যাশ অফ ইন্টারেস্ট থাকবে না, আমার কারোর প্রতি থাকবে না। যদি সেটির মধ্যে কোনো ধরনের দুর্নীতি হয় বা সেটি হওয়া থেকে বিরত থাকানো হয়, তখন হয়তো সেটি নিয়ে আমার ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হবে। আমি শুধু এতটুকুই জানি, আমার এখানে সম্পদশালী হওয়ার কোনো বাসনা নেই। আমি শুধু আমার কাছে যতটুকু দায়িত্ব আসে সেই দায়িত্বটুকু পালন করতে চাই সবাইকে নিয়ে। এবং আমি এখন পর্যন্ত আমার যতটুকু সীমিত শক্তি আছে সেটি দিয়ে সেই কাজটি করে যাচ্ছি। আমি জানি না আপনাদের জন্য কতটুকু পারবো, কিন্তু আমি আমার আমার পর্যায় থেকে যতটুকু সর্বোচ্চ, এর চেয়ে বেশি দেওয়া যায় না, আমি সেটি দেবো আমার জায়গা থেকে। তো আপনারা সবসময় আপনাদের আপনাদের অভিযোগ, আপনাদের দাবি বা যেটি হয় না কেন আপনারা আমাকে জানানোর চেষ্টা করবেন, এবং আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব সেটিকে যাতে আমি সম্মানিত করতে পারি, সেটিকে আমি মূল্যায়ন করতে পারি। এতটুকুই আপনাদের জন্য। আজ পর্যন্ত আমার এতটুকুই কথা, সামনে হয়তো আরো কথা তৈরি হবে, আবারও আপনাদের সাথে বসা হবে এবং আপনাদের সাথে বারবার বসতে হবে, এই কারণে যে আসল চিত্র সেটি জানার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ আজকে।